অবসানের পথে নয় আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার ভাবনা সরকারের। নীতি বহির্ভূত সিদ্ধান্তে জনগণের কাঁধে বাড়বে করের বোঝা, দায় মুক্তি না দেওয়ার তাগিদ। হঠাৎ জাহাজ কেনার ধুম, 2 মাসে 2,500 কোটি টাকায় 5টি ক্রয়, আরও 5টি কেনার পর্যায়ে। 7.5% শুল্ক প্রত্যাহারই কারণ, প্রতিটিতে সাশ্রয় 40-50 কোটি টাকা। চট্টগ্রামের গুমাই বিলে ধানের ঘ্রাণ, কাটাই মারায় ব্যস্ত কৃষক। কুমিল্লায় ফসলের মাঠে ছত্রাকের হানা, কীটনাশকেও মিলছে না সমাধান, কৃষি বিভাগের সহায়তা না পাওয়ার অভিযোগ। পর্যটনের ভরা মৌসুমে কক্সবাজারে শুনশান নীরবতা, হোটেলে বুকিংয়ে নেমে এসেছে 20% ফাঁকা বার্মিজ মার্কেট। বড়দিন ও ইংরেজি নববর্ষ ঘিরে ঘুরে দাঁড়ানোর আশা। এবং ভারত জুড়ে ইন্ডিগোর বিমানে তীব্র বিপর্যয়, বাতিল 1000-এর বেশি ফ্লাইট, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা, চলছে তদন্ত। মোদী সরকারের ভুল নীতিকে দুষছেন বিরোধীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শুরুতেই বেগম খালেদা জিয়া প্রসঙ্গ। বেগম জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডনে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে রাতে। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সানবীর রুপল, সরাসরি যাচ্ছি তার কাছে। এখনো পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতির কোনো সুখবর নেই আমার কাছে। তবে গতকালকে অস্ত্রোপচার করে পাকিস্তানের রক্তক্ষরণ বন্ধ করার বিষয়ে আমরা জানতে পেরেছি এবং এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা ছিল সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিছুটা ডিলে হতে পারে। অর্থাৎ জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেই এয়ার অ্যাম্বুলেন্সটি 7 তারিখে অর্থাৎ আজকে বিকাল নাগাদ এবং কালকে যে তাকে নেওয়ার কথা ছিল সেটি আরও 2-1 দিন বিলম্ব হতে পারে। তবে সব কিছুই আজকে মেডিকেল বোর্ড তারা আবারও বসবে এবং রাতে মেডিকেল বোর্ড বসে তারা সিদ্ধান্ত নেবে যে এই মুহূর্তে তার শারীরিক অবস্থার কী অবস্থা এবং তারকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা। তো এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং সকাল থেকে ডক্টর জুবাইদুর রহমান বা তার পরিবারের লোকজনকেও আসতে দেখিনি এখনো পর্যন্ত। তবে তারা কিছুক্ষণ পরে আসতে পারেন এবং তার শরীর স্বাস্থ্যের আজকের খোঁজ খবর নিতে। এবং জানেন যে ডক্টর জুবাইদুর রহমানের স্ত্রী তিনি গতকালকে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন। ঢাকায় ফিরেই এখানে এভারকেয়ার হাসপাতালে দেখতে এসছেন। মাঝখানে ধানমন্ডিতে তিনি ছিলেন তার বাবার বাড়িতে এবং রাতে আবারও সন্ধ্যার পরে রাত 8টার দিকে এসে প্রায় 11:30 পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করেছেন এবং সেখানে শাশুড়ির বিভিন্ন তত্ত্বাবধান করেছেন এবং তিনি মেডিকেল বোর্ডেরও একজন সদস্য এবং ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের যে নেতৃত্বে যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের তিনিও একজন সদস্য এবং যার ফলে তিনিও এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং লন্ডনে যখন ছিলেন তখনও তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। তো এখনও তার যে পরিস্থিতি সে পরিস্থিতি হচ্ছে তার কিডনি, লিভার এবং ফুসফুস এরকম যে প্রধান অঙ্গগুলো আছে সেগুলো আসলে কার্যত আগের থেকে আরও খারাপ অবস্থা গেছে, যার ফলে তিনি আসলে এরকম একটি পরিস্থিতির মধ্যে পড়েছেন এবং দীর্ঘদিন থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন এবং তারেক রহমান তার স্ট্যাটাসেও বলেছেন গতকালকে যে তিনি যখন কারাভোগ করেছেন তখন থেকেই এই তার যে তত্ত্বাবধান করার কথা ছিল বা উচিত ছিল সেইটি তৎকালীন সরকার করতে দেয়নি, যার ফলে তিনি ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তো এখনও পর্যন্ত মানুষজন উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আছে এবং সকাল থেকে আমরা গণমাধ্যম কর্মীরা যেমন আছেন তেমনি আশপাশে আমরা বেশ কিছু নেতাকর্মীদেরও দেখতে পাচ্ছি যে তারাও দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ভিড় করছেন। তো এই ছিল এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য। এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রুপল। ফিরছে অর্থ বাণিজ্যের প্রসঙ্গে। বারবার ক্ষতিপূরণ দিয়েও আস্থা ফেরেনি পুঁজিবাজারে। তবুও 5 ব্যাংকের পর এবার বন্ধ হতে যাওয়া 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা করছে সরকার। এমন নীতি বহির্ভূত সিদ্ধান্তে সাধারণ মানুষের ওপর করের চাপ বাড়বে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে ক্ষতিপূরণ দেওয়ার চর্চা প্রতিষ্ঠানগুলোকে দায় মুক্তি দেওয়ার শামিল। সেলিয়া সুলতানা রিপোর্ট। 2010 সাল ছিল শেয়ার বাজারে সবচেয়ে উত্তেজনার নাম।
বাজারের ঊর্ধ্বগতির পারদে তাল মেলাতে মানুষ সম্পদ বন্ধক আর গয়না বিক্রির টাকা নিয়ে আসে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে পথে বসে অনেক বিনিয়োগকারী। তথ্য বিশ্লেষণে দেখা যায় মোট ১৬,৮৯৪ কোটি টাকার মার্জিন ঋণ দেওয়া হয়। মোট ঘাটতি ১০,৫০ কোটি টাকার বেশি। এমন অবস্থায় সমপরিমাণ টাকা প্রণোদনা মডেল চালু করে সরকার। একইভাবে বাজার ফেরাতে ১৫ বছর পর আবারও শেয়ার বাজারে ৫ ব্যাংকের পর বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদেরও ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে সরকার। অ্যাকাউন্টিং প্রসিডিউর অনুযায়ী এই শেয়ারগুলো জিরো হওয়ার কথা। বাংলাদেশ ব্যাংক সে কাজটাই করেছে। অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে এটা অমানবিক বলে বিবেচিত হতে পারে, কারণ তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র আবার এই বিষয়টি, সরকার এটাকে অ্যাড্রেস করেছে। একই ঘটনা এনবিএফ এর ক্ষেত্রেও ঘটতে পারে। ক্ষতিপূরণের আর্থিক মূল্য যত ক্ষুদ্রই হোক, আর্থিক খাত বিশ্লেষকদের মতে এমন চর্চা শেয়ার বাজার দেখভালের দায়িত্বে থাকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা চাপা দেয়া। যে কোনো মার্কেট ফল করার পিছনে রেগুলেটরও দায়িত্ব আছে এবং রেগুলেটর শুড বি পানিশড। শুধুমাত্র ইনভেস্টররা না, শুধুমাত্র কোম্পানি ওনাররা না, ইভেন দ্য রেগুলেটর শুড অলসো বি পানিশড। এবং ওইটা হইলে কিন্তু দেখবেন এই সমস্ত জিনিসপত্র কমে যাবে। এনবিএফআই এর অবসায়নের এই পদক্ষেপে সরকারি কোষাগার থেকে অন্তত ১০ থেকে ১২,০০০ কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ঘাটতি বাজেটের দেশে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে কোনো খাত থেকে কাটছাট করে, অথবা কর থেকে, অথবা টাকা ছাপিয়ে, যার মূল্য বৃহৎ অংশের মানুষের যাপিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষা যেতে পারতো, হেলথে যেতে পারতো, আপনার ডেভেলপমেন্ট বাজেটে যেতে পারতো। এটা তো এই টাকাটা তো একটা ইকোনমিতে কোনো মানে পাপের শাস্তি সাধারণ জনগণ পাচ্ছে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আওতায় আসছে ফার্স্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স। এছাড়া আরও ১১টি দুর্বল প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। স্যার, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। স্যার, আমরা প্রতিবেদনটি যেমন দেখছিলাম, আপনি জেনে থাকবেন ৫ ব্যাংক একীভূত হওয়ার পরপরই আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৯টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই সিদ্ধান্ত আসলে আমাদের দেশের অর্থনীতিতে কি রকম প্রভাব ফেলবে, বা এটি আসলে কি নির্দেশ করছে? ধন্যবাদ। আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক আমাদের আর্থিক খাতকে সামগ্রিকভাবে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে সেখানে একটা বড় ধরনের সংস্কার করতে যাচ্ছে। এটাকে আমরা আর পেছনে রাখতে পারবো না। এটা ঠিক যে এটা করতে গেলে আমাদের যে করদাতাদের টাকা দিয়েই এটা করতে হবে। আপনি যেটা উল্লেখ করলেন এবং প্রতিবেদনেও যেটা বলা হলো যে আমাদের যে ৩৫টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে ২০টি কিন্তু কোনো না কোনো ভাবে বিভিন্ন সমস্যায় জর্জিত। তার মধ্যে ৯টিকে আর স্যালভেজই করা যাবে না। সুতরাং এখন প্রশ্নটা চলে আসছে যে এইগুলোকে অবসায়ন করাই ভালো। তো সেদিক থেকে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। প্রায় ৯,০০০ কোটি টাকার মতো হয়তো লাগবে আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা দিয়েই যারা সেখানে টাকা রেখেছিলেন তাদেরকে ফেরত দিতে হবে। এটার সাথে সাথে আমি বলবো যে এখানে দায় মুক্তির কোনো অবকাশ নাই। এই জায়গাটাতে যেভাবে আসলো সেটারও তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত। একটা প্রশ্ন আসতে পারে যে ব্যাংক যেগুলো দুর্বল হয়েছে সেগুলোকে তো মার্জার করে একীভূত করে 5টা ব্যাংককে এখন করা হচ্ছে, এখানে কেন অবসায়ন করা হচ্ছে? ব্যাংকগুলোকে তারা বিশ্লেষণ করে দেখেছেন যে দুর্বল ব্যাংকগুলোকে এটাকে একসাথে করে হয়তো আরো 5-10 বছর লাগবে, কিন্তু সেটাকে সুস্থ করা যাবে। সেখানে সরকারেও কিন্তু সেখানেও 20,000 কোটি টাকা ট্যাক্স পেয়ারের টাকা কিন্তু সরকার দিচ্ছে। তো এটার অর্থনৈতিক অবশ্যই অভিজ্ঞতা আছে। ট্যাক্সের টাকা আমাদের দেশে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক অবকাঠামো, সামাজিক সুরক্ষা কত জায়গায় আমাদের টাকার দরকার। সেখানে এইসব জায়গায় যারা অনেক সময় হয়তো বা অতি লোভ করেও যখন বেশি বেশি ইন্টারেস্ট দেওয়া হয়েছে এইসব প্রতিষ্ঠানে রেখেছেন, অনেকেই কিন্তু জানতেন যে এইসব প্রতিষ্ঠানগুলি চলার মতো না। তো সেখানে আমার মনে হয় যে যারা রেখেছেন তারা এখানে তাদের হয়তো আরো একটু সাবধানতা অবলম্বন করা দরকার ছিল। আর যারা এই জায়গাটা থেকে টাকা নিয়ে গেছে, বের করে নিয়েছে, এগুলোর সাথে দায়ী। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকেরও যে ওভারসাইট ফাংশন যেটা ছিল
যে এগুলোকে দেখা, সেটাও কিন্তু দুর্বল ছিল। সো এটা থেকে আমাদের একটা যেটা, সেটা হলো যে ট্যাক্স পেয়ারের টাকা দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই তার যৌক্তিকতাটা ঠিক করে নিতে হবে। দুই হলো এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে করে, এবং যে সংখ্যা পরিসংখ্যান যেগুলো আছে এগুলো পাবলিক করা দরকার, যাতে যারা ডিপোজিটে করবেন, ডিপোজিটার, তারা কিন্তু জানতে পারেন যে প্রকৃত অবস্থাটা কি। অর্থনীতির উপরে তো অবশ্যই এটা ট্যাক্স পেয়ারের টাকা যেহেতু, এবং টাকার যেহেতু অন্য ইউজও আছে, তো এটা তো একটা তো নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু এগুলোকে রেখে দিয়ে এবং এগুলোকে চালু রাখা, তার মানে হলো যে আরো বেশি একটা সমস্যার সৃষ্টি করা। সেজন্য আমার মনে হয় যে এই সিদ্ধান্ত ঠিক আছে। তবে ব্যাংকিং রেজুলেশন অ্যাক্ট যেটা আছে, সেখানে ব্যাংক এবং নন ব্যাংক সবার ক্ষেত্রেই আমার মনে হয় যে এক ধরনের নীতিমালা প্রণয়ন করা দরকার। কারণ অনেকেই প্রশ্ন তুলছেন যে ব্যাংকগুলো দুর্বল যেগুলো, সেগুলোকে একত্র করা হচ্ছে, এখানে অবসায়ন কেন করা হচ্ছে? তো অবসায়ন করা হচ্ছে, যেটা বললাম, যে এগুলোকে আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না। কিন্তু আগামীর জন্য আমাদের একটা একীভূত নীতিমালা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তথ্যের অভিগম্যতা থাকলে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো। বাংলাদেশ ব্যাংকে অনেক ক্ষেত্রে ফায়ার ফাইটিং করতে হচ্ছে, এখন এইটা ছাড়া উপায় নেই। আপনাকে আরেকটি প্রশ্ন করে রাখতে চাই, যেমন এই যে আমানতকারীদের ক্ষতিপূরণ দেয়া, এটি যেরকম একদিকে তাদের জন্য এক ধরনের শিথিলতা নির্দেশ করে, আবার একই সঙ্গে যারা এর দেখভাল করার দায়িত্বে ছিলেন তাদেরকে জবাবদিহিতার আওতায় না আনা, যেমনটি আমরা আসলে এরকম কোনো দৃষ্টান্ত আসলে আমরা দেখতে পাইনি। তো তাদেরকে জবাবদিহিতার আওতায় না আনাও কি সেই ধরনের শিথিলতায় নির্দেশ করে কিনা, এবং কেন আনা যাচ্ছে না তাদেরকে আসলে জবাবদিহিতার আওতায়? হ্যাঁ, আমার মনে হয় যে আপনি খুব ভালো একটা প্রসঙ্গ করেছেন, এবং আমরা এটা সম্বন্ধে বলেছি। প্রথমটা যেটা আপনি বলেছেন যে যারা সঞ্চয়কারী, তাদের প্রতি কিছুটা শৈথিল্য আমরা অবলম্বন করছি, সেটা যদি মেনে নেওয়া যায়, দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই মানা যাবে না। এখানে কারা এই সব ব্যাংকগুলোকে এই অবস্থায় আনলো, কারা 5 বছরে ডাবল করা হবে, 14% ইন্টারেস্ট দেওয়া হবে, এগুলা দিয়ে সাধারণ যে সঞ্চয়কারী আছেন তাদেরকে প্রলুব্ধ করেছেন এবং পরবর্তীতে তাদের টাকা আর ফেরত দিতে পারেননি, তাদেরকে অবশ্যই জবাবদিহিতা এবং আনতে হবে, এবং দায় মুক্তির এখানে কিন্তু আসলে কোনো সুযোগ নেই। আমার মনে হয় যে এই জায়গাটা ঠিকই, বিশেষত যেহেতু জনগণের করের টাকা দিয়ে এটাকে এখন উদ্ধার করতে হচ্ছে, সুতরাং জনগণের অবশ্যই একটা তাদের অধিকার আছে যে কি কারণে তাদেরকে এই টাকাটা দিতে হচ্ছে, কেন তারা দেবেন। তারা হয়তো অর্থনীতি সামগ্রিকভাবে বিবেচনা করে আমরা এটা মেনে নিচ্ছি, এবং টাকা যখন ট্যাক্স একবার দেয়া হয় তখন কিভাবে খরচ হচ্ছে ওটা সরকারের হাতে, কিন্তু এই প্রশ্ন কিন্তু থাকবে। সুতরাং দায় মুক্তির এখানে আমার মনে হয় যে কোনো সুযোগ থাকা উচিত না, এবং এগুলোতে যদি আইন কানুনেরও কোনো পরিবর্তন করতে হয় সেটাও করা দরকার বলে আমার মনে হয়। আইনের পরিবর্তনের কথা যেহেতু তুলে আনলেন স্যার, এই জায়গায় আসলে আমাদের ঘাটতিটি কোথায়, যে কারণে আসলে তাদেরকে এভাবে আইনের ফাঁক ফোকর গোলে কেন তারা বেরিয়ে যেতে পারছেন আসলে? আমার মনে হয় যে এগুলো তো আগে তো যেসব নিয়ম কানুন ছিল সেসব নিয়ম কানুন তো করাই হয়েছিল, যাতে এগুলো এইসব প্রতিষ্ঠান থেকে এবং সঞ্চয়কারীদের কাছ থেকে টাকা নিয়ে এগুলো বিদেশ পাচার করা, দুর্নীতি ইত্যাদির মাধ্যমে। সো এইসব নীতিমালা তো এখন পরিবর্তন করা হচ্ছে, ব্যাংকিং অর্ডিন্যান্স ইত্যাদি অ্যামেন্ড করা হচ্ছে। সুতরাং আগামীতে হয়তো আমরা এগুলোকে আরো শক্তভাবে আমরা এগুলোকে নজরদারি, খবরদারিতে আনতে পারবো। কিন্তু অতীতে যেগুলো হয়েছে সেখানে কিন্তু আইনের মধ্যে অনেক ফাঁক ফোকর রয়ে গেছে। এখন যে পরিবর্তনটা আনছে বাংলাদেশ ব্যাংক, সেখানে কিন্তু যারা এগুলোর দায়িত্বে থাকবেন তাদের ব্যক্তিগত একটা দায়বদ্ধতা সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। সুতরাং আদি পাপ আমরা হয়তো সবগুলি স্খলন করতে পারবো না, কিন্তু আগামীতে যাতে পাপীরা আইনের আওতায় আসে সেটার কিন্তু কিছু ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে স্যার আরেকটি কথা, যেটি হচ্ছে এই যে 9টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অবসানের যে সিদ্ধান্ত, তার নেতিবাচক প্রভাব নিয়ে তো আমরা কথা বলছিলাম। তবে সেই জায়গায় আরেকটি প্রশ্ন থেকে যাচ্ছে, এর পরবর্তীতে এর ফলশ্রুতিতে খেলাপি ঋণের কিছু ব্যাপার স্যাপার রয়েছে, যার কারণে আসলে ব্যাংকগুলোর এই আর্থিক প্রতিষ্ঠানগুলো আসলে সেই দায় মুক্তি থেকে, মানে দায় মুক্তি বলতে বোঝাতে যাচ্ছি যে তাদের যে পরিশোধের ব্যাপারটি, আর্থিক দেনার পরিশোধের যে ব্যাপারটি, সেটি আসলে সম্ভব নয় দেখে আসলে অবসানের সিদ্ধান্ত। কিন্তু পরবর্তীতে তার প্রভাব আসলে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বা অন্যান্য আর্থিক খাতে কেমন প্রভাব পড়তে পারে?
না, অন্যান্য আর্থিক খাতে প্রভাব যেটা হবে সেটা হলো যে অন্যরা এটা থেকে, আমার মনে হয় যে আর্থিক প্রভাব যেটা হবে সেটা ইতিবাচক হবে, ইন দ্য সেন্স দ্যাট এখন যেহেতু আইন পরিবর্তন করা হয়েছে এবং ব্যক্তিগত দায়বদ্ধতাও নিশ্চিত করা হচ্ছে, সুতরাং তাদের কাছে কিন্তু একটা সিগন্যাল যাবে। হ্যাঁ, এই আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হবে। আর এখন যেগুলো অবসান করা হচ্ছে, আমার মনে হয় যে আমাদের দেশে আর্থিক খাতের যে অবয়ব আছে সেখানে আমাদের এতগুলো ব্যাংক, এতগুলো নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান প্রয়োজন কিনা সেটাও তো একটা প্রশ্নবিদ্ধ একটা বিষয়। তো সে কারণে এইগুলো যদি সংখ্যা কমে তাহলে অন্যরা যাতে ভালোভাবে তাদের ব্যবসা চালাতে পারেন, বাংলাদেশের অর্থনৈতিক যে আমাদের আকার আছে, যে চাহিদা আছে সেগুলো প্রেক্ষিতে, সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে এটার ওই দিক থেকে নেতিবাচক প্রভাব নাই। তবে হ্যাঁ, এটা একটা সিগন্যাল, যদি কেউ মনে করে যে এরকম যদি আমরা বিপদে পড়ি তাহলে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক এসে আমাদেরকে স্যালভেজ করবে, এই ইঙ্গিতটা যেটা নাকি আগে একটা ছিল সেটা থেকে আমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এবং নতুন যেটা অধ্যাদেশ করা হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে এইসব প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করা হয়েছে যাতে করে এই ধরনের আর সামনের দিকে না হয়। তবে ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খবরদারি আমাদের অব্যাহত রাখতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য সরাসরি ভার্চুয়ালি যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। সমুদ্র পরিবহনে মাদার ভেসেল কেনা বেড়েছে। 2 মাসে সরকারি ও বেসরকারি পর্যায়ে কেনা হয়েছে 2,500 কোটি টাকা মূল্যের 5টি জাহাজ। কেনার পর্যায়ে আছে আরও অন্তত 5টি। মূলত জাহাজ আমদানিতে সরকার 7.5% শুল্ক হার প্রত্যাহার করায় প্রতিটি জাহাজ 40 থেকে 50 কোটি টাকা কমে কিনতে পারছে শিল্প গ্রুপগুলো। সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মালিকানাধীন জাহাজের সংখ্যা 104টি। এর আগে জাহাজের সংখ্যা 99টি হলো। সাম্প্রতিক সময়ে নতুন করে 5টি জাহাজ রেজিস্ট্রেশন নেওয়ার পাশাপাশি আরও 5টি জাহাজ আবেদন জানিয়ে রেখেছে। এগুলো যুক্ত হলে আসলে আমাদের জন্য একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে। আমাদের জব সেক্টর, সেটা আমাদের দেশে অর্থনীতিতে যুক্ত হবে। সেপ্টেম্বর মাসে সরকার শর্ত সাপেক্ষ শুল্ক প্রত্যাহার করে নিলে পুনরায় জাহাজ কেনা শুরু হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2টি জাহাজ কিনে এক্ষেত্রে লাভবান হয়েছে 100 কোটি টাকার বেশি। জাহাজ কেনার জন্য বিএসসির যে প্রণোদনা সেটা হচ্ছে, আপনারা জানেন যে কিছুদিন আগে 7.5% ট্যাক্স মওকুফ করেছে বর্তমান সরকার। এটার কারণে শুধু বেসরকারি বিভিন্ন প্রাইভেট এন্টারপ্রেনার এবং আমাদের মধ্যেও একটা জাগরণ আসছে। বাংলাদেশের অর্থনীতিতে আমদানি রপ্তানির যে বাণিজ্য, টাকার অঙ্কে তার পরিমাণ বছরে 2 লাখ কোটি টাকার বেশি। আর এইসব পণ্য নিয়ে আসা যাওয়া করছে চট্টগ্রাম বন্দরে বছরে 4,200 জাহাজ, যার মধ্যে মাত্র 100 জাহাজ বাংলাদেশি মালিকানাধীন। অথচ বাংলাদেশি মালিকানাধীন জাহাজকে অগ্রাধিকার দিতে রয়েছে স্বতন্ত্র আইন। বিশ্বজুড়ে সমুদ্রগামী পণ্য পরিবহনে জাহাজ সংকট থাকায় বাড়ছে ভাড়া। এই অবস্থায় দেশীয় মালিকানাধীন জাহাজের সংখ্যা বাড়তে থাকলে ভাড়া কমে আসার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা, একটা টার্গেট যে আমি এই সেক্টরে ইনভেস্ট করব, তো এটা কিন্তু আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। আগামী বছরের 30 জুন থেকে আবারও 7.5% হারে শুল্ক আরোপ করার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বন্দর বাণিজ্যের খবর। বেনাপোল বন্দরে প্রায় 2 মাস ধরে আটকে আছে 100 কোটি টাকা মূল্যের শতাধিকের বেশি রফতানিমুখী পণ্যবাহী সুপারি ট্রাক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বেনাপোল স্থলবন্দর দিয়ে যে সমস্ত পণ্য ভারতে রপ্তানি হয়, এই সমস্ত রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য তালিকায় রয়েছে সুপারি। সুপারি উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। বাংলাদেশে উৎপাদিত সুপারির গুণগত মান ভালো এবং দামের সাশ্রয় হওয়ায় কিন্তু বেশ চাহিদা রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে।
তথ্যপথে প্রতি বছর প্রায় 700 কোটি টাকার সুপারি রপ্তানি হয় ভারতে। তবে আমরা দেখতে পেয়েছি গত বছর 5ই আগস্টের পর একের পর এক রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা এসেছে ভারতের পক্ষ থেকে। সবশেষ যেটি আমরা দেখতে পেয়েছি যে সুপারি বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে, এই সুপারি রপ্তানিতে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ ভারত অংশে যে সুপারির মান পরীক্ষা করা হয়, সে মান পরীক্ষাতে বিলম্ব সৃষ্টি এবং নানান যে কৃত্রিম সমস্যা সৃষ্টি করা হয়েছে, এবং এই সৃষ্টির কারণে কিন্তু সুপারি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে ভারতে প্রবেশের অপেক্ষায় প্রায় 1.5 শতাধিক সুপারি ট্রাক আটকা আছে, এবং এই সুপারিবাহী ট্রাক কিন্তু বেনাপোল বন্দরে প্রায় 2 মাস ধরে আটকে আছে। যারা সুপারিবাহী ট্রাক চালকরা আমাদেরকে বলছেন 2 মাস ধরে বন্দরে আটকে থাকায় তারা কিন্তু নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা কথা বলেছি সিএনডি ব্যবসায়ীর সাথে, তারা আমাদেরকে বলেছেন এই প্রতিবন্ধকতা কাটিয়ে যাতে দ্রুত সুপারি ভারতে রপ্তানি করা যায়, তার জন্য তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ভারত অংশে নানান প্রতিবন্ধকতার কারণে যে বেনাপোল বন্দরে 1.5 মাস ধরে প্রায় 150 রপ্তানিবাহী সুপারি ট্রাক আটকে আছে, তার সর্বশেষ। ডিমের দাম পাইকারিতে লাগাতার কমলেও খানিকটা কমে প্রায় স্থিতিশীল রয়েছে খুচরায়। এতে ভোক্তারা কিছুটা স্বস্তি পেলেও ক্ষতির মুখে খামারিরা। এ অবস্থা থেকে উত্তরণে সরকারকে অতিরিক্ত ডিম সংরক্ষণের উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ডিসেম্বরের প্রথম 2 দিনের তথ্য বিশ্লেষণ করে রিপোর্ট করেছেন অন্তরা সেন। বারবার সব হতাশ হয়ে যাচ্ছে, মুরগি সেল করে দিচ্ছে, প্রান্তিক খামারগুলো লস হইতেছে। ডিমের ভিতরে তো পার্থক্য আছে। সস্তা আমিষের সহজলভ্য উৎস মুরগির ডিম। এই ডিমের দামই কমছে বাজারে। মাস ব্যবধানে রাজধানীর তেজগাঁও পাইকারি আড়তে গেল বুধবার 100 লাল ডিম বিক্রি হয় 750 থেকে 780 টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল 810 থেকে 820 টাকা, এক মাস আগে 950, আর এক বছর আগে বিক্রি হয়েছে 1100 টাকায়। চাহিদার বিপরীতে পর্যাপ্ত যোগানেই ডিমের দাম কমছে বলে দাবি বিক্রেতাদের। এক মাস আগের থেকে বাজার খুবই মন্দা। এক ডিমের দাম 60 টাকা 80 পয়সা, 780 টাকা 100 ডিমের দাম। এখন মার্কেটে ভালো উৎপাদন আছে, পাইকারিতে আমাদের অবস্থা না, কিন্তু ফার্মের অবস্থা তো খারাপ হচ্ছে। ছোটখাটো ফার্মতে এই বাজার থাকলে টিকবে না। পাইকারিতে বড় ব্যবধানে দাম কমলেও তেমন একটা প্রভাব নেই মাত্র 750 মিটার দূরের কাউরান বাজারে। ডজনে 25 থেকে 30 টাকা বেশিতে হয় বেচা কেনা। লাল ডিম বিক্রি করতেছি আমরা 120 টাকা, আর সাদা ডিম বিক্রি করতেছি 110 টাকা। 9 টাকা 10 পয়সা করে ডিম কিনছে, 10 টাকা করে আমরা বিক্রি করতেছি। কয়েক মিটার দূরে তুলনামূলক পাইকারি খ্যাত দোকানে আবার এক ডজনের দাম পড়ে 108 থেকে 110 টাকা। 108 টাকা পড়তে আছে পাইকারি দামে বিক্রি করি এই দামে, আর আমরা খুচরা বেশি 110 টাকা। ডিমের দাম বেড়ে গেলে যেমন ভোক্তার ব্যয় বাড়ে, তেমনি কমে গেলে লোকসানে পড়েন খামারিরা। এ অবস্থায় অস্বস্তি শঙ্কা দূর করতে সরকারকে মধ্য দীর্ঘমেয়াদী সংরক্ষণের উদ্যোগ নেওয়ার তাগিদ পোল্ট্রি বিশেষজ্ঞদের। আমরা যেমন আলু, পেঁয়াজ যেমন স্টোরেজ করি, মানে এই ধরনের একটা স্টোরেজ ফ্যাসিলিটি সরকারিভাবে আমাদেরকে কিন্তু যদি দাম কমার সময় তারা যদি ডিমটা স্টোরেজ করে রাখতে পারে, তাহলে কিন্তু আমাদের সারা বছর ডিমের চাহিদা মোটামুটি একটা যোগান, সাপ্লাই ডিমান্ডটা একেবারে ভারসাম্য থাকবে। সহজলভ্য এই প্রাণীজ প্রোটিন সরবরাহে কোনো অসাধু চক্রের হস্তক্ষেপে দাম যেন অযৌক্তিক পর্যায়ে না যায়, সেদিকেও খেয়াল রাখার পরামর্শ খাদ্য সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 2G পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে কেনা গমের চতুর্থ চালানে 7,950 মেট্রিক টন নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় মোট 4,40,000 মেট্রিক টন গম আমদানি করা হবে। গত 25 অক্টোবর প্রথম চালানে 56,959 মেট্রিক টন, 3রা নভেম্বর দ্বিতীয় চালানে 60,802 মেট্রিক টন ও 15 নভেম্বর তৃতীয় চালানে 60,875 মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। আমদানি করা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চলছে পর্যটনের ভরা মৌসুম। কক্সবাজার জুড়ে থাকার কথা লাখো পর্যটকের ভিড়, কিন্তু সৈকত শহর এখন অনেকটাই নীরব। ফাঁকা সৈকত, ব্যবসায়ীদের দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় থমকে আছে দেশের সবচেয়ে বড় পর্যটন শহরটি।
তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ডিসেম্বর সমুদ্র সৈকত শহর কক্সবাজারের সবচেয়ে ব্যস্ত সময়, কারণ পর্যটনের ভরা মৌসুম। এ সময় লাখো পর্যটকে মুখর থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কিন্তু এবছরের চিত্র ভিন্ন। বর্তমানে কোথাও নেই পরিচিত ভিড়, নীরবতা এই শহরে ছড়িয়ে আছে অনিশ্চয়তা। দুশ্চিন্তায় সাগর পাড়ের ফটোগ্রাফার, ঘোড়াওয়ালা, জেটস্কি ও বিচ বাইক চালক এবং কিটকট ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য তো খুবই খারাপ চলতেছে। আমরা ঠিকমতো কর্মচারী বেতনও দিতে পারতেছি না, নিজেরাও চলতে পারতেছি না। অন্যান্য সময় আপনার এখানে লক্ষাধিক মানুষ থাকে, আপনার সবসময় অলওয়েজ খুব জমজমাট থাকে বীজটা আপনার। এখন তো আপনার লোক নেই। ভরা মৌসুমকে সামনে রেখে লাখ লাখ টাকার বার্মিজ পণ্য মজুত করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু পর্যটক না থাকায় ফাঁকা দোকানে বসেই কাটছে সময় তাদের। পর্যটক সংকটে ফাঁকা কক্সবাজারের সড়ক, নেই চিরচেনা যানজট। হোটেলগুলোর সামনে পর্যটকের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন যানবাহন চালকরা। লোকজনের জন্য বসে আছি, হোটেল দেখে বের হবে, আমরা ভাড়া মারবো, ভাড়া কিন্তু পাচ্ছি না। পর্যটক কম, ব্যবসা বাণিজ্য খুবই কম চলে, দোকানের ভাড়াও তুলতে পারি না। গত বছর ডিসেম্বর জুড়ে যেখানে উপচে পড়া ভিড় ছিল, সেখানে এবার বুকিং নেমে এসেছে মাত্র 20%। রেস্তোরাঁগুলোর ব্যবসাও কমেছে আশঙ্কাজনকভাবে। আমাদের গেস্ট খুবই কম, নাই বললেই চলে। আশানুরূপ সেই ব্যবসাটা হচ্ছে না এবার ডিসেম্বরে। 16 ডিসেম্বর এখনো 80% রুম খালি। তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। সামনের এই ডিসেম্বর মাসের যে 16 ডিসেম্বর 31 নাইট উপলক্ষে আমাদের প্রচুর পর্যটকের সমাগম করবে। আশা করছি আমরা ভালো একটা ব্যবসা করতে পারবো। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আবারও ভরে উঠবে পর্যটকের পদচারণায়, এমন আশায় অপেক্ষায় রয়েছেন কক্সবাজারের পর্যটন নির্ভর হাজারো মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন এই সময়ের বাণিজ্য। অনুকূল পরিবেশে কয়েক বছরে পার্বত্য অঞ্চলে কমলার চাষ বাড়লেও রোগ ও চাষাবাদ খরচ বাড়ায় চলতি বছর আবাদ কমেছে 150 হেক্টর। এতে দুশ্চিন্তায় বাগানীরা। চাষাবাদকে লাভজনক করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। অনুকূল পরিবেশে রাঙামাটিতে কমলার চাষ বাড়তে থাকলেও চলতি বছর ফলন কমায় দুশ্চিন্তায় বাগানীরা। গত বছরের থেকে এই বছর একটু কম ফলন হয়েছে। আমি একটু টেনশনে আছি, লসের দিকে বেশি সম্ভাবনা। কমলার বাগান থেকে আমি ওই মালিক থেকে 320 টাকা করে আনি, এখানে দোকানে 350 টাকা করে বিক্রি করি। শুধু ফলনই কমেনি, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় বাড়ছে চাষাবাদ খরচ। এতে দিন দিন পার্বত্য জেলায় কমছে কমলা চাষের আগ্রহ। কৃষকের কাছে আমার অনুরোধ থাকবে যে সঠিক সময় হারভেস্ট করে এবং তার যথেষ্ট পরিচর্যা করে তাকে খাদ্য দিতে হবে, অনুখাদ্য দিতে হবে, তাহলে পরবর্তীতে অবশ্যই ইনশাআল্লাহ ভালো ফলন আশা করা যায়। আর পরামর্শ না মেনে খেয়াল খুশিমতো ফল সংগ্রহ ও গাছের পরিচর্যা জ্ঞানের অভাবেই এমন বিপর্যয় বলছে কৃষি বিভাগ। 3-4 বছর আগে আমার ছিল এখানে প্রায় 600 হেক্টর জমিতে কমলার বাগান। এই বছর মূলত 450 হেক্টর জমিতে কমলার বাগান আছে এবং আস্তে আস্তে কমতেছে এই কমলার বাগানটা। এটার মূল কারণ হচ্ছে পরিচর্যা করা জটিল এবং এই পরিচর্যায় এখানকার চাষিরা অভ্যস্ত না। কৃষি বিভাগের তথ্য, গেল 2 বছরে জেলায় 150 হেক্টর কমলা বাগান কমেছে। বর্তমানে 400 হেক্টর কমলা বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3500 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় প্রায় 1500 মেট্রিক টন কম। সময় সংবাদ, রাঙামাটি। এবার জনপদের অর্থনীতির খবর। চট্টগ্রামের বৃহত্তম গুমাই বিলে চলছে ধান তোলার উৎসব। কৃষকদের ব্যস্ততা বেড়েছে মাড়াইয়ের কাজে। এবার ফলন ভালো হওয়ায় দম ফেলার ফুরসত নেই তাদের। নিগার মেহরিন রিনির রিপোর্ট। সোনালী রঙের হাতছানি, হালকা রোদ নেমে আসার শান্ত দুপুরে কৃষকেরা ব্যস্ত হয়ে উঠেছেন ধান তোলার উৎসবে। স্নিগ্ধ বাতাসের সাথে এখানে কিছুক্ষণ পরপর দোলা দিয়ে যাচ্ছে এক ঝাঁক সবুজ টিয়া পাখির দল। হেমন্তের আগমনে এমন দৃশ্যের দেখা মিলবে বাংলাদেশের অন্যতম শস্য ভাণ্ডার খ্যাত গুমাই বিলে। যে বিলের ধান শক্তি যোগায় কৃষকের ঘরে, গতি দেয় দেশের অর্থনীতিতে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নিশ্চিন্তাপুর পাহাড়ের কোল ঘেঁষা প্রায় 3000 হেক্টর জমির বিশাল শস্য ভাণ্ডার গুমাই বিল। চট্টগ্রাম অঞ্চলের এটি সবচেয়ে বড় বিল ও সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়।
প্রতি মৌসুমের মতো এবারও আমনের বাম্পার ফলন হয়েছে। এজন্য বর্তমানে ধান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। কেউ ধান কাটছেন, কেউ বা মাড়াই করছেন। বছর একটু ধান ভালো হয়েছে, আগের মতো গত বছরের তো এখন এই বছর বেশি ভালো হয়েছে। শেষ করলে আবার কি জ্বালা ফেলাইবো, আবার শ্বাস করবো, আবার শ্বাস শুরু করবো। ফরমাইশ আছে না। নতুন ধান ঘরে তোলার পর কৃষক মাতবেন নবান্ন উৎসবে। শহুরে যান্ত্রিকতায় নবান্নের ছোঁয়া কিছুটা মলিন হয়ে গেলেও পুরোপুরি হারিয়ে যায়নি এখানকার চাষিদের কাছে। ফসল ভালো হলে কেবল দাম পায় না। দাম ওই সিন্ডিকেট করে ব্যবসায় হলে দানার দাম ওই সময় কম দিয়ে কিনে, পরে যেতে শাসার দাম গ্যাস শেষ হয়ে যায়, ওই সময় দাম বেড়ে যায়। কৃষি বিভাগের তথ্য মতে ঘুমাইবিলে প্রায় 2400 হেক্টর জমিতে এবছর আমন আবাদ হয়েছে। নিগার মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আমনের বাম্পার ফলন নিয়েও চিন্তিত কুমিল্লার কৃষক, কারণ অনেক ক্ষেতে দেখা দিয়েছে ছত্রাকজনিত রোগ ফলস মাঠ। কীটনাশক দিয়েও মিলছে না সমাধান। এমন সময়ে আবার কৃষি বিভাগের সহযোগিতাও পাচ্ছে না অভিযোগ কৃষকদের। যদিও কৃষি বিভাগ বলছে ছত্রাক আক্রমণের পরও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো বাধা হবে না। বাহার রায়হানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষক, তবে অনেক ধান বিবর্ণ, সৃষ্টি হয়েছে চিটা। চলতি মৌসুমে কুমিল্লায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে, তবে অনেক ক্ষেতে দেখা দিয়েছে ছত্রাকজনিত রোগ ফলস মাঠ। এর ফলে ধানের শীষে স্বাভাবিক দানা গঠনের বদলে তৈরি হচ্ছে হলদে জলপাই রঙের গুটি। পুরোপুরি পাকার আগেই অনেক কৃষক বাধ্য হচ্ছেন কেটে ফেলতে। তাদের অভিযোগ, কীটনাশক দিয়েও মিলছে না কোনো সমাধান। এমনকি কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ারও অভিযোগ চাষিদের। ক্যান্টনমেন্টে কৃষি অফিস থেকে আমি ওষুধ আনছি এবং কি আমার কৃষি অফিসার এই জায়গাতে আনছি। আমি 30 দাম ওষুধ দিছি এই 18 ঘন্টার মধ্যে, এরপরও আমার এই ধান দিয়ে অবস্থা। পোকা মাকার লাগিয়ে আমরা ধান নিতে পারতাম না, শুধু খেত নিছাড়া আর কিছু নিতে পারতাম না। পোকা মাকড় ধরে রয়েছে, ধান ভালো হয়েছে না, এই জন্য কাটে ফেলতেছি, উন্দুরে মান্দুরে কাটে খাইয়া লেতেছে। কৃষি বিভাগ বলছে ফলস স্মার্ট রোগের কারণে ফলনের লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হবে না, তবে প্রতি 3 বছর পর পর মাটির সঙ্গে প্রয়োজনীয় রাসায়নিক ও জৈব সার মিশ্রণের পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। স্মার্ট হলো যে সময় যে কনজিনিয়া এলো, তার ফলস স্মার্টের যে অনুকূল আবহাওয়া, সেটা একটা ধানের যে হাইস্ট প্রোডাকশন দেওয়ার অনুকূল তাপমাত্রা সিমিলার হওয়ার কারণে ফলস স্মার্ট 2-1টা জমিতে দেখা গেলেও আমরা ধরে নেই যে এই বছর ধানের সর্বোচ্চ ফলন হতে পারে। জমিতে ছিল 1,14,975 আমরা অর্জন করেছি, আর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 1,14,830 হেক্টর। সেক্ষেত্রে ফলন যেহেতু কমে নাই, আমাদের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কুমিল্লায় 1,14,975 হেক্টর জমিতে আমন ধান চাষ হচ্ছে। এখন পর্যন্ত 31% জমির ধান কাটা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। দেখছেন এই সময়ের বাণিজ্য। কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের 2024-25 অর্থ বছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলাতলী হোটেল সি প্যালেসের বলরুমে প্রতিষ্ঠানটির সেলস টিমের সাফল্যের স্বীকৃতি জানাতে ও আগামীতে টেকসই ও লাভজনক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এসএমসির চেয়ারম্যান ফারুক আহমেদ, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এসএমসি এন্টারপ্রাইজের কর্মকর্তা সহ সারা দেশের হাজারের বেশি বিক্রয় কর্মকর্তা এতে অংশ নেন। সারা বিক্রয় কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হয়। জানানো হয়, জনকল্যাণে এসএমসি এন্টারপ্রাইজ ওরস্যালাইন, এসএমসি প্লাস, এসএমসি রুটি, গর্ভনিরোধক বড়ি, স্যানিটারি ন্যাপকিন, স্মাইল বেবি ডায়াপার সহ বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক উপাদান তৈরি করছে। এবার মুক্তবাজারের খবর। নভেম্বরে বিশ্ববাজারে কমেছে দুধ, চিনি ও ভোজ্য তেলের দাম। শুক্রবারে তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা AFO। তবে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়ায় গমের ভালো ফলন হওয়ার পরও চীনে চাহিদা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে দানাদার খাদ্যপণ্যের দাম। দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানোর দর কষাকষিতে যখন মুখোমুখি ব্যবসায় ও বাণিজ্য মন্ত্রণালয়, তখন জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO জানালো বিশ্ববাজারে কমছে ভোজ্য তেলের দাম।
সংস্থাটি বলছে গেল অক্টোবরের তুলনায় নভেম্বরে পণ্যটির দাম আরও 2.6% কমেছে এবং কমতে কমতে গেল 5 মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। কারণ হিসেবে পর্যাপ্ত উৎপাদন ও কৃষ্ণ সাগর সহ বিভিন্ন চ্যানেলে নির্বিঘ্নে সরবরাহ বজায় থাকায় পাম অয়েল, রেপসিড ও সানফ্লাওয়ারের দাম কমে যাওয়াকে সামনে এনেছে এফএও। তবে বাড়তি চাহিদার বিপরীতে সয়াবিনের দাম ধরে রেখেছে ঊর্ধ্বমুখী। বড় ব্যবধানে কমছে চিনির দাম। 1 মাস আগের তুলনায় নভেম্বরে 6% ও 1 বছর আগের তুলনায় দাম কমেছে 30%। বলা হচ্ছে বিশ্ববাজারে 2020 সালে ডিসেম্বরের পর সর্বনিম্ন রয়েছে চিনির দাম। ব্রাজিলে আখের পর্যাপ্ত উৎপাদনের কারণে দিন দিন সস্তা হচ্ছে বলে জানিয়েছে এফএও। টানা 5 মাস ধরে কমছে দুগ্ধজাতীয় পণ্যের দাম। অক্টোবরের তুলনায় নভেম্বরে 3.1% কমে 1 বছর আগের দামে নেমেছে। দুধ, চিনি, তেলের কমতির খবর মিললেও বেড়েছে দানাদার খাদ্যপণ্যের দাম। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনার ভালো ফলনের পরও চীনের গমের চাহিদা বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। আর এতে অক্টোবরের তুলনায় নভেম্বরে বিশ্বব্যাপী দানাদার খাদ্যের দাম বেড়েছে প্রায় 2%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। ভারত জুড়ে ইন্ডিগোর বিমানে তীব্র বিপর্যয়, বাতিল হয়েছে হাজারের বেশি ফ্লাইট। বিমানবন্দরে উপচে পড়া ভিড়, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা। তদন্তে নেমেছে উচ্চ পর্যায়ের কমিটি। স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, পশ্চিমবঙ্গ সহ ভারতের বড় বড় বিমানবন্দরগুলোতে যাত্রীদের দীর্ঘ লাইন। ফ্লাইটের সময়সূচি সীমাবদ্ধতা, এফডিটিএল এর নতুন নিয়মের কারণে পাইলট সংকটে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর ফ্লাইট বাতিলে দেশটির বিমান চলাচল ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। গেল কয়েকদিনে বাতিল হয়েছে হাজারের বেশি ফ্লাইট। জনগণের ভোগান্তি কমাতে এফডিটিএল নিয়ম আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সরকার। বিমানবন্দরে গিয়ে বিপর্যয়ের মুখে পড়া যাত্রীরা খাদ্য, থাকা ও তথ্য সেবা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন। অনেক জায়গায় জোরালো বিক্ষোভ করছেন তারা। শিশু, বৃদ্ধ ও বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের অগ্রাধিকার দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে বিমান চলাচল সংস্থা ডিজিসিএ গঠন করেছে 4 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। অন্যদিকে দুরবস্থার বোঝা সামলাতে নেমেছে ভারতীয় রেলওয়ে ও অন্যান্য এয়ারলাইন্স। 37টি ট্রেনে মোট 116টি অতিরিক্ত কোচ যুক্ত করেছে রেলওয়ে। শুধু উত্তরাঞ্চলের শতাব্দী ও রাজধানী রুটে সংযোজন করা হয়েছে বেশ কয়েকটি কোচ। আরেক বিমান সংস্থা স্পাইস জেট ঘোষণা করেছে শতাধিক অতিরিক্ত ফ্লাইট। পশ্চিম রেলওয়ে চালাচ্ছে ট্রেন অন ডিমান্ড সার্ভিস, যা 4টি বিশেষ ট্রিপ দেবে। সরকারের ভুল আর একঘেয়েমি নীতির কারণে এই বিপর্যয় বলে অভিযোগ বিরোধীদের। পার্লামেন্ট সদস্যদের অভিযোগ, 2 বছর আগে পাইলটদের সুরক্ষা নীতি আনাই লক্ষ্য ছিল, তাই প্রস্তুতি না নেয়ার দায় এড়াতে পারে না ইন্ডিগো কিংবা মন্ত্রণালয়। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন এটিতে ব্যবস্থাপনার দুর্বলতা স্পষ্টভাবে ধরা পড়ে। নাদিম মারজান, সময় সংবাদ। $72 বিলিয়ন ওয়ার্নার ব্রাদার্স ও এইচবিও কেনার চুক্তির ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে কঠোর নজরদারির মুখোমুখি হতে হবে নেটফ্লিক্সকে। 2 দফা বিডিং যুদ্ধের পর অবশেষে ওয়ার্নার ব্রাদার্স এবং এইচবিও কেনার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। স্থানীয় সময় শুক্রবার বিশ্বের সর্ববৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্ম এই ঘোষণা দেয়। এই চুক্তি কার্যকর হলে তা বৈশ্বিক বিনোদন শিল্পের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে মত বিশ্লেষকদের। $72 বিলিয়ন এই প্রস্তাবের পর যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে শুরু হয়েছে আলোচনার ঝড়। কেননা এক প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজ ফ্র্যাঞ্চাইজির বিশাল ভাণ্ডার, যা অনলাইন স্ট্রিমিং বাজারের প্রতিযোগিতায় নতুন বাস্তবতা তৈরি করবে। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে কঠোর নজরদারির মুখোমুখি হতে হবে নেটফ্লিক্সকে। সম্ভাব্য একচেটিয়া আধিপত্য নিয়ে উদ্বেগ তুলেছেন নীতি নির্ধারকরা। এদিকে 2026 সালে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ভেঙে 2 ভাগ হওয়ায় পরিকল্পনাতেও নতুন জটিলতা তৈরি হয়েছে, যার মধ্যে শুধুমাত্র ওয়ার্নার ব্রাদার্সের অংশটিই নেবে নেটফ্লিক্স। হলিউডের অনেকে এই সমন্বয়কে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। বিশেষ করে প্রেক্ষাগৃহ মালিকরা আশঙ্কা করছেন নেটফ্লিক্সের স্ট্রিমিং কেন্দ্রিক নীতি বড় পর্দার ব্যবসাকে দুর্বল করতে পারে। যদিও নেটফ্লিক্স জানিয়েছে ওয়ার্নারের বিদ্যমান থিয়েট্রিক্যাল কাঠামো ধরে রাখার পরিকল্পনা রয়েছে তাদের। সপ্তাহ জুড়ে প্যারামাউন্টকে এই প্রতিযোগিতায় এগিয়ে মনে করা হলেও নেটফ্লিক্স শেষ মুহূর্তে 2টি উচ্চমূল্যের প্রস্তাব দিয়ে পাল্টে দেয় সমীকরণ। প্রতিদ্বন্দ্বীদের অফার পেছনে ফেলে এগিয়ে গেলেও এখনও শেষ হয়নি এই মেগা মার্জার লড়াই। আগামী মাসগুলোতে রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক অ্যান্টিট্রাস্ট মূল্যায়ন এবং শিল্পের প্রতিক্রিয়া সব মিলিয়ে নেটফ্লিক্সের জন্য অপেক্ষা করছে কঠিন পথ। যদি সব বাধা কাটিয়ে নেটফ্লিক্স সফল হয়, তবে স্ট্রিমিং যুদ্ধের চিত্র বদলে যেতে পারে সম্পূর্ণভাবে।
ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবসায়নের পথে নয় আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার ভাবনা সরকারের। নীতি বহির্ভূত সিদ্ধান্তে জনগণের কাঁধে বাড়বে করের বোঝা, দায় মুক্তি না দেওয়ার তাগিদ। হঠাৎ জাহাজ আমদানির ধুম, 2 মাসে 2,500 কোটি টাকায় 5টি ক্রয়, আরও 5টি কেনার পর্যায়ে। 7.5% শুল্ক প্রত্যাহারী কারণ, প্রতিটি সাশ্রয় 40 থেকে 50 কোটি টাকা। এবং পর্যটনের ভরা মৌসুমে কক্সবাজারে শুনশান নীরবতা, হোটেল বুকিং নেমে এসেছে 20%, ফাঁকা বার্মিজ মার্কেট। বড়দিন ও ইংরেজি নববর্ষে ঘিরে ঘুরে দাঁড়ানোর আশা। এই ছিল সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।